আচ্ছা, এখানে ২৭ নাম্বারটা দেখো। ২৭ নাম্বারে বলছে ক্যালকুলেট মোড ফ্রম দ্য ফলোইং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আর এখানে দেওয়া আছে দেখো সেল, নাম্বার অফ শপ, তাই না? 30 to 35, 35 to 40, 40 থেকে 45 এভাবে কিছু ক্লাস ইন্টারভ্যাল দেওয়া আছে। আর নিচে দেখো 15, 30, 35, 27, 20 আর 18 এভাবে ফ্রিকোয়েন্সি গুলো দেওয়া আছে, তাই না? এই মোড কিন্তু জি। আমরা আগে করি নাই। আজকে থেকে আমরা শুরু করব হচ্ছে মোড বা প্রচুরক। আচ্ছা, তো আমরা মোডটা শুরু করব আজকে। মোড বা প্রচুরক। প্রচুরক জিনিসটা হলো কোনো তথ্য সারির সবচেয়ে বেশি সংখ্যক বার যে যে মানটা থাকে সেটিই হলো প্রচুরক। যেমন ধরো, আমি যদি বলি তোমাদের ক্লাসে ১০ জন স্টুডেন্ট আছে, তাই না? এই ১০ জন স্টুডেন্টের আ বয়স যদি ধরে নাও কারোর ২১, কারোর ২০, কারোর মনে করো ২৫, কারোর ১৮, কারোর ২০, কারোর ২২, কারোর ২০, কারোর ২৩। ধরে নাও এখানে ৩, ৩, ৬, ৭, ৮ জন স্টুডেন্টের বয়সগুলো দেওয়া আছে, তাই না? তুমি যদি এর গড় করো তাহলে দেখো আসবে ২০, মধ্যমা করলেও ২০ আসবে। এবং তুমি যদি এর প্রচুরক করো তাহলে আমরা কিন্তু খুব সহজে বের করতে পারি। প্রচুরক মানে কি? যে সংখ্যাটা সবচেয়ে বেশি সংখ্যক বার থাকবে অর্থাৎ প্রচুর বার থাকবে। দেখো এখানে ২০ সংখ্যাটা আছে অনেক বার। ঠিক আছে? সুতরাং এই তথ্য সারি বা এই নিবেশনের প্রচুরকটা হবে হচ্ছে ২০। mod equal to হবে ২০। তার মানে প্রচুরক বলতে আমরা বুঝবো কোনো তথ্য সারিতে সবচেয়ে বেশি সংখ্যক বার যেটি থাকবে সেই সংখ্যাটি হবে ওই তথ্য সারির প্রচুরক। তার মানে গড় বের করার জন্য আমরা যে গড় বের করি না, গড়ের কিন্তু অনেকগুলো পদ্ধতি আছে। ঠিক আছে? ১ম এ আছে মিন, মিন। তারপর হচ্ছে মিডিয়ান, মোড। এগুলো সবই কিন্তু মধ্যমান বের করার একটা পদ্ধতি। তো আমরা ১ম এ মিন বের করা শিখছি, মিডিয়ান বের করা শিখছি। আজকে আমরা শিখব মোড বা প্রচুরক। তো প্রচুরকের একটা সহজ ধারণা হলো কোনো তথ্য সারিতে সবচেয়ে বেশি সংখ্যক বার যে মানটা থাকবে সেটি হলো ওই তথ্য সারির প্রচুরক। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের এখানে দেখো কিছু ক্লাস ইন্টারভ্যাল দেওয়া আছে এবং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। তোমাদের শীটটা কি সামনে আছে? জি স্যার। জি স্যার। শীটটা সামনে আছে, তাই না? আচ্ছা। তাহলে আমরা প্রচুরকটা কিভাবে বের করতে হয় শিখব। অর্থাৎ এই যে কন্টিনিউয়াস সিরিজ অর্থাৎ যেখানে ক্লাস দেওয়া থাকে এবং একটা ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে। ২৭ নাম্বার অঙ্কে যেমনটি দেওয়া আছে দেখো সেলস দেওয়া আছে আর নিচে আছে নাম্বার অফ শপ, তাই না? সেলস একটা ক্লাসের মাধ্যমে দেওয়া আছে আর নিচে নাম্বার অফ শপ দেওয়া আছে ফ্রিকোয়েন্সি আকারে। তো এই ২ টা মান অর্থাৎ যখন ক্লাস ইন্টারভ্যাল দেওয়া থাকবে তখন কিভাবে আমাদের প্রচুরকটা বের করতে হবে সেটা আমরা এখন দেখব। তো তোমরা জানো যে পরিসংখ্যানের ক্ষেত্রে প্রত্যেকটা অঙ্কে একটা পরিসংখ্যানিক টেবিল করে নিতে হয়, তাই না? আমরা এখন সেই টেবিলটা করে নেব আর হেডলাইনটা এভাবে লিখে নেব, টেবিল ফর ক্যালকুলেশন অফ মোড। ঠিক আছে? মোড নির্ণয়ের জন্য প্রয়োজনীয় টেবিল। তো একটা ছক করে নাও এবার। এখানে যতগুলো ক্লাস থাকবে আমরা ঠিক নিচে ততগুলো ঘর করব। দেখো তো কতগুলো ক্লাস দেওয়া আছে আমাদের? ১, ২, ৩, ৪, ৫, ৬। ৬ টা না?
আমাদের এখানে 6টা ক্লাস দেওয়া আছে। উপরের ঘরটা নিচের ঘরটা আমরা একটু বড় করে আঁকবো যাতে আমাদের হেডলাইন এবং টোটালের ঘরটা লিখতে অসুবিধা না হয়, হ্যাঁ? আমাদের এখানে বেশ কিছুই করার দরকার নেই। প্রথমে আমরা লিখবো ক্লাস বা এখানে দেখো সেলস দেওয়া আছে, তাই না? তো আমরা এখানে সেলস কথাটা লিখবো। ব্র্যাকেটে লিখবো ক্লাস। এখানে হচ্ছে নাম্বার অফ শপস, ব্র্যাকেটে আমরা এখানে লিখবো ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? ক্লাসগুলো আমরা দেখে দেখে লিখবো। প্রথমে দেওয়া আছে দেখো 30 থেকে 35, 35 থেকে 40 দেওয়া আছে এখানে, 40 থেকে 45, 45 থেকে 50, 50 থেকে 55, তাই না? 55 থেকে 60 পর্যন্ত দেওয়া আছে। আমরা ক্লাস ইন্টারভ্যাল c equal to 5 লিখতে পারি। কারোর কি দেখতে অসুবিধা হচ্ছে? না স্যার। আচ্ছা, কোনো সমস্যা হলে রেসপন্স করবা, সাথে সাথে আনমিউট করে প্রশ্ন করবা। কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবা। 27, 20 আর 18। n equal to এগুলো যোগ করলে কত হয়? তোমাদের হাতে খাতা কলম আছে তো? আচ্ছা, আমরা এখন যেটা করব এই ফ্রিকোয়েন্সি গুলো জাস্ট একটু যোগ করে নেব। 15 প্লাস 30 প্লাস 55 প্লাস 27 প্লাস 20 প্লাস 18, হ্যাঁ, ইকুয়াল টু 165। তোমাদের সাথে কি ঠিক আছে এটা? আবার একটু করি। 15 প্লাস 30 প্লাস 55 প্লাস 27 প্লাস 20 প্লাস 18। স্যার ঠিক আছে, ঠিক আছে, 165। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আমাদের এখানে জাস্ট কিন্তু এই দুইটা জিনিসই দরকার। কি কি বলতে পারো? একটা ক্লাস ইন্টারভেল লাগবে আর একটা লাগবে ফ্রিকোয়েন্সি। তার মানে প্রচুরক বের করার জন্য এই দুইটাই যথেষ্ট। আমরা একটু লিখতে পারি এখানে ক্যালকুলেশন অফ মোড, প্রচুরক নির্ণয়। আচ্ছা, আমরা যখন মিডিয়ান বের করেছিলাম, তাই না? তখন কিন্তু যেটা করেছিলাম যে মিডিয়ান বের করার আগে আমরা একটা শ্রেণী বের করে নিয়েছিলাম। কোন শ্রেণীর মধ্যে আমাদের মিডিয়ানটা আছে সেই শ্রেণীটা কিন্তু আগে নির্বাচন করে নিয়েছিলাম। তারপরে আমরা মিডিয়ান বের করেছিলাম। মনে আছে তো? গত ক্লাসে যেটা করেছি। তো মোড বের করার সময় ঠিক একই কাজই করতে হবে, যে আমাদের এখানে দেখতে হবে কোন শ্রেণীর মধ্যে আমাদের মোড বা প্রচুরকটা আছে, সেই শ্রেণীটা আগে বের করে নিতে হবে। তারপরে আমরা মোড বের করব। তো সেটা কিভাবে? এখানে কোনো সূত্র দিয়ে বের করার দরকার নেই। আমরা এই প্রচুরকের দিকে তাকালেই আমরা বুঝতে পারবো সবচেয়ে বেশি সংখ্যক লোক আছে কোন শ্রেণীর মধ্যে। দেখো 55 সবচেয়ে বড় সংখ্যাটা, এটা, তাই না? তার মানে কি 40 থেকে 45 এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক লোক এখানে অবস্থান করছে 55 জন, তাই তো? যে কারণে আমরা ধরে নেব যে এই 55টা আছে হচ্ছে 40 থেকে 50 এই শ্রেণীর মধ্যে। সুতরাং আমরা ধরে নেব যে আমরা যে প্রচুরকটা বের করতে চাচ্ছি সেটা অবশ্যই এই 40 থেকে 45 এর মধ্যেই আছে। সো আমরা একটু লিখে নেব হেয়ার the highest here the highest frequency is 55. So বা এখানে লেখো which lies
between the class কত থেকে কত? এখানে দেখো 40 থেকে 45। আমরা কি লিখলাম? here the highest frequency is 55। এখানে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি কত? 55। which lies between the class 40 to 45, যেটি কি আছে মানে 40 থেকে 45 এর মধ্যেই আছে। তার মানে কি করলাম, যে আমরা দেখব সবচেয়ে প্রচুর সংখ্যক লোক আছে কোথায়? এই 40 থেকে 50 এই শ্রেণীর মধ্যে 55 জন। তার মানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কোনটা? 55। এই 55টা আছে হচ্ছে 40 থেকে 45 এর মধ্যে। সুতরাং আমরা ধরে নেব যে এই 40 থেকে 45 এর মধ্যেই কিন্তু প্রচুরকটা অবস্থিত। আর মিডিয়ানের ক্ষেত্রে কিন্তু আমরা সূত্র দিয়ে বের করছিলাম। তো প্রচুরকের ক্ষেত্রে সূত্র দিয়ে বের করার দরকার নেই। আমরা দেখলেই তো বুঝতে পারবো যে সবচেয়ে বেশি সংখ্যক লোক কোথায় অবস্থান করছে। যেটা আমি প্রথমেই বললাম, প্রচুর বার যে সংখ্যাটি থাকবে সেটি হবে আমাদের প্রচুরক। যখন সিম্পল সিরিজ থাকবে বা যখন কন্টিনিউয়াস সিরিজ আসবে, অর্থাৎ একটা ক্লাস থাকবে, পাশে একটা ফ্রিকোয়েন্সি থাকবে, তখন আমরা এখান থেকে দেখেই বুঝতে পারবো যে কোন শ্রেণীর মধ্যে প্রচুরকটা আছে। দেখো এখানে সর্বোচ্চ হচ্ছে 55, সুতরাং এই 40 থেকে 45 এর মধ্যেই আমাদের প্রচুরকটা আছে। আমরা এখানে কিন্তু সেটাই লিখলাম। এবার আমরা জাস্ট একটা সূত্র বসাবো। লেখো উই নো প্রচুরককে আমরা মোড দিয়ে, প্রচুরকটাকে বলা হয় মোড, MODE মোড। একে আমরা MO দিয়ে প্রকাশ করবো, হ্যাঁ? ইকুয়াল টু সূত্র হবে L1 প্লাস del 1 ডিভাইডেড del 1 প্লাস del 2 ইনটু L2 মাইনাস L1। সূত্রটা ভালো করে দেখে নাও। L1 প্লাস del 1, এটাকে বলা হবে ডেল, ত্রিভুজের মতো, হ্যাঁ? এটা একটা গ্রিক অক্ষর যাকে বলা হবে ডেল। শব্দটা লিখে নিতে পারো, del 1 ডিভাইডেড del 1 প্লাস del 2 ইনটু L2 মাইনাস L1। ওকে, আমরা এবার পাশে এই মানগুলো একটু বের করে নেব। এখানে L1 এর মান কত হবে দেখো তো? 40, তাই না? L2 এর মানটা কত হবে দেখো তো এখানে? L2 হচ্ছে 45। হ্যাঁ, 45। আর del 1, এই del 1 এর মানটা বের করতে মনে রাখতে হবে। del 1টা কিভাবে? এই যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সিটা আছে না, এই হাইয়েস্ট ফ্রিকোয়েন্সিটা থেকে উপরের ফ্রিকোয়েন্সিটা বিয়োগ করব, তাহলে আমরা del 1 এর মান পাবো। তাহলে কি হবে? 55 মাইনাস 30 বিয়োগ করলে কত হয়? 55 মাইনাস 30 সমান হচ্ছে 25। আর del 2 এর মান কিভাবে পাবো? এই হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি থেকে নিচের ফ্রিকোয়েন্সিটা বিয়োগ করব। হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কত? 55 মাইনাস নিচেরটা 27 ইকুয়াল টু কত আসবে? 55 মাইনাস 27, 28। কারোর কোনো প্রশ্ন আছে কিনা? নো স্যার। আচ্ছা, del 1 এর মান হলো 40। তোমরা কি বুঝতে পারছো? সবাই একটু রেসপন্স করো তো আমাকে। del 1 এর মান তো স্যার 25। না, del 1 এর মানে L1 এর মান হচ্ছে, del 1 হচ্ছে ভাইয়া 40। L1 এর মান 40, তাই না? del 1 এর হ্যাঁ। মান হচ্ছে 25। হ্যাঁ। নিচেও 25 বসবে, প্লাস এই del 2 এর মান হলো 28, কিন্তু L1 এর মান হচ্ছে 40 মাইনাস 45। ঠিক আছে? আমি আরো কাছে নিয়ে আসলাম। আগামী দিন থেকে ক্লাসগুলো আরো সুন্দর হবে, কারণ আমি তখন স্ক্রিনে লিখতে পারবো। আজকে তো আমি খাতায় লিখছি, আগামী দিন থেকে আর স্ক্রিনে মানে কম্পিউটার স্ক্রিনে লিখলে তোমাদের বুঝতে আরো বেশি সুবিধা হবে। 40 প্লাস, এখানে আমরা একটু ক্যালকুলেশন করি। দেখো উপরের এই যে 25-এর সাথে এটা বিয়োগ করলে কত হবে? সরি, এখানে কিন্তু একটু ভুল হচ্ছে আমাদের। এখানে হবে 45 মাইনাস 40। ঠিক আছে? দেখো এখানে L2 মাইনাস L1, তাই না? তো L2 এর মান হচ্ছে 45 আর L1 এর মান হচ্ছে 40। সো 45 মাইনাস 40, তো বিয়োগ করলে আসবে 5। 5 দিয়ে আমরা যদি 25-এর 25 কে গুণ করি, 25 ইন্টু 5 ইকুয়াল টু
125 আর নিচে হলো 25 প্লাস 28 ইকুয়াল টু 53 equal to 40 plus 125 divided 53 equal to 2.36 equal to 42.36 এটি হবে অ্যান্সার। মোট সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে বলো, কে বোঝেনি আমাকে বলো। এই প্রচুরকের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসবে, তো কে বোঝেনি আমাকে বলো। না স্যার বুঝছি। সবাই বুঝতে স্যার পারছো? এই প্রচুরকের সূত্র কি শুধুমাত্র এই একটাই না আরো আছে? একটাই সূত্র, আর কিচ্ছু নাই। ঠিক আছে, এই একটাই সূত্র, প্রচুরকের এই একটাই সূত্র, আর নাই। কে কে আছে আমরা দেখি। রায়হান কি বুঝতে পারছো? জি স্যার বুঝছি, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার ওখানে এন হইছে 165, সি 5 হইছে কেন ক্লাস আর কি ওই ক্যালকুলেশনে? ক্লাস ইন্টারভেল 5 হচ্ছে এই যে 55 এবং 50 ব্যবধান। ক্লাস ইন্টারভেল মানে হলো শ্রেণী ব্যবধান। হ্যাঁ, ক্লাস ইন্টারভেল হচ্ছে শ্রেণী ব্যবধান। প্রত্যেকটা শ্রেণীর মধ্যে ব্যবধানটা দেখো 5 আছে এখানে, 50 থেকে 55 জি স্যার, ব্যবধানটা জি 5। স্যার বুঝছি, ঠিক আছে, 55 থেকে বুঝছি 60 স্যার। ব্যবধানটা হলো 5। আচ্ছা, ইমরানের কি আচ্ছা খবর? বুঝছি। ইমরানের কি খবর? ইমরান কি শুনতে পাচ্ছ আমাকে? ইমাম জি স্যার শুনতে পাচ্ছি। বুঝতে পারছো? জি স্যার সহজ আছে, একটা সূত্রই তো স্যার, এবার থেকে সহজ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। মিম? স্যার কালকে কি আমাদের পড়াবেন 9টায়? হ্যাঁ ইনশাল্লাহ কালকে পড়াবো। জি স্যার বুঝছি। আচ্ছা স্যার গুগল তাহলে মিটে পড়াইলেও খারাপ হয় না, ভালো লাগতেছে। স্যার এইটাই ভালো হয় আসলে, খালি একটু তাই? এমপি স্যার যায়। সত্যি থেকে খাতায় লেখলে মনে হয় আমাদের জন্য বুঝতেও সুবিধা হয়। খাতায় না, আগামী দিন থেকে আমি তোমাদের স্ক্রিনে লিখে দেখাবো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আমাদের তো একটু সমস্যা হয়েছে, যে জন্য আমি খাতায় করছি। ঠিক আছে, স্ক্রিনে লিখলে তোমাদের জন্য ক্লাসটাও অনেক ইফেক্টিভ হবে এবং বুঝতেও সুবিধা হবে, দেখতেও ভালো লাগবে। ঠিক আছে, মনে হবে একেবারে আমরা আমার সরাসরি মনে দেখি। হয় স্যার বোঝার হ্যাঁ বোঝার জন্য সুবিধা এই খাতায় লেখলেই হবে। স্যার তাই? খাতাই ভালো হয় স্ক্রিনের চেয়ে। আচ্ছা আচ্ছা, তোমাদের কাছে যেটা ভালো মনে হয় সেটাই করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা একদিন স্ক্রিনে ক্লাস করি, তারপর হয়তো দেখা যাবে কোনটা ভালো হয়। আচ্ছা হ্যাঁ হ্যাঁ সেটাই। মিমের কি অবস্থা? মিম? স্যার বুঝছি তো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট আরো একটা অঙ্কে যাই, তাই না? পরের অঙ্কটা ওকে দেখো তো স্যার। কি আছে। ক্যালকুলেট মোড ফ্রম দ্য ফলোইং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এখানে একটা বিষয় আছে, খেয়াল করো। আমরা কিন্তু এখানে ক্লাস ইন্টারভেল গুলো এক্সক্লুসিভ এ আছে, তাই না? ক্লাস ইন্টারভেল সাধারণত 3 ধরনের আমি তোমাদের দেখিয়েছি। একটা ইনক্লুসিভ, আর একটা এক্সক্লুসিভ যদি থাকে, আর যদি অসমান থাকে। এই 3টা ভাবে পরীক্ষায় আমাদের আসে। তো আমরা এখানে তো দেখালাম যে এক্সক্লুসিভ অর্থাৎ প্রথম শ্রেণীর আপার লিমিট এবং দ্বিতীয় শ্রেণীর লোয়ার লিমিট যেটা আছে, এই দুইটা সমান, তাই না? প্রথম শ্রেণীর উচ্চ সীমা এবং দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমাটা যখন সমান হবে তখন সেটা হলো এক্সক্লুসিভ। তো এক্সক্লুসিভ থাকলে আমরা ঠিক এভাবে করব। যদি ইনক্লুসিভ থাকে তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে একটা রিয়েল ক্লাস করে নিতে হবে, তাই না? অর্থাৎ লোয়ার লিমিট থেকে 0.5 বিয়োগ করব এবং আপার লিমিটের সাথে 0.5টা যোগ করে দেব, দিয়ে আমরা একটা রিয়েল ক্লাস তৈরি করে নেব এখানে। তো যখন রিয়েল ক্লাস তৈরি করব তখন এই ক্লাসটা আর থাকবে না। আর এখানে ওই রিয়েল ক্লাস ধরেই আমরা অঙ্কটা করব। জিনিসটা কিন্তু একই, পারবো না? জি হ্যাঁ মানে যদি ইনক্লুসিভ থাকে জাস্ট এক্সক্লুসিভ করে নিতে হবে, অর্থাৎ রিয়েল ক্লাস করে নিতে হবে। রিয়েল ক্লাস করার নিয়ম কি? ছোট সংখ্যাটা থেকে 0.5 বিয়োগ করব এবং বড় সংখ্যাটার সাথে 0.5 যোগ করে দেব। যোগ। রাইট, মূলত আমরা অঙ্কগুলো করে যাব।
ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা নেক্সট আরো একটা অঙ্কে চলে যাই। পরের অঙ্কটা দেখো, আমি একটি স্ক্রিন শেয়ার করি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, তাই না? শীট আছে তো সামনে? তারপরও স্ক্রিনটা শেয়ার করি। দেখো এখানে বলছে যে ক্যালকুলেট মোড ফ্রম দ্য ফলোইং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন গুলো থেকে মোড বের করতে হবে। তবে এখানে ক্লাস ইন্টারভেল গুলো একটু ভিন্ন। এখানে 0 থেকে 50, 50 থেকে 150, 150 থেকে 250, এখানে দেখো 250 থেকে 300, তাই না? আর ক্লাস ইন্টারভেল গুলো দেওয়া আছে এখানে। এখানে সমস্যা হলো ক্লাস ইন্টারভেল গুলো অসমান। তো ক্লাস ইন্টারভেল অসমান থাকলেও এটা কিন্তু এক্সক্লুসিভ, অর্থাৎ আমরা এই যে 27 নম্বর অঙ্কটা যেভাবে করলাম, এই 28 নম্বর অঙ্কটা একেবারেই একই রকম, কোনো পার্থক্য নেই। আমি কি করে দেবো এটা? না স্যার, দিই। লাগবে না। স্যার এটা পারবা? করবো না, আমরা স্যার নিজেরা এটা করবো। পারবো। স্যার এটা পারবো না, পারবো পারবা? না। স্যার সকলে একটু সকলে করিয়ে পারবা? দেন, আমি তো এর আগে দেখিনি। কে এটা বললো? কে? শারমিন না? শারমিন জি লুকেশ। স্যার, আচ্ছা আচ্ছা স্যার ওরা এটা দিয়ে বুঝাই দেন। এতক্ষণ ঢুকতে পারি নাই। আচ্ছা আচ্ছা, তাহলে আগেরটা কি বুঝাই দেবো একটু? স্যার এইটার সাথে রিয়েল ক্লাসের জি কি স্যার। সম্পর্ক? রিয়েল আরে ক্লাসের এটা কোনো তো সম্পর্ক নাই। এটা তো এক্সক্লুসিভ মেথডে আছে। দেখো প্রথম শ্রেণীর উচ্চ সীমা আছে কত? এখানে 50, তাই তো? এবং দ্বিতীয় জি শ্রেণীর স্যার। নিম্ন সীমা আছে কত? 50। তাহলে এটা এক্সক্লুসিভ। এখানে আমাদের রিয়েল ক্লাস করার কোনো দরকার নেই। এখানে সমস্যা এখানে হলো ক্লাস ইন্টারভেলটা অসমান আছে, ঠিক আছে? এখানে যদি 31 থেকে 39 দিত তাইলে হয়তো রিয়েল ক্লাস। রাইট, তাইলে সেক্ষেত্রে আমরা রিয়েল ক্লাস বের করতাম, কিন্তু এখানে সেটা নাই। হ্যাঁ, দেখো এই উপরে 26 নাম্বার অঙ্কটার দিকে তাকাও তো। 26 না, সরি, তুমি যদি 23 নম্বর অঙ্কটার দিকে তাকাও, 10 থেকে 19 আছে, পরে 20 থেকে 29, 30 থেকে 39। যদি ক্লাস ইন্টারভেলটা এরকম থাকতো আর তোমাকে যদি মোড বের করতে বলতো, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের রিয়েল ক্লাস বের করে নিতে হতো, তাই না? আচ্ছা, তো যেহেতু আমরা এই 28 নম্বরটা একখানে করে ফেলি, যেহেতু শারমিন একটু দেরিতে আসছে, ওর জন্য হলেও করি, তোমাদেরও আরো একটু ক্লিয়ার হোক। হ্যাঁ, অঙ্কটা ইম্পর্টেন্ট। সবাই শুরু করো তাহলে আমার সঙ্গে। প্রথমে আমরা ছক করে নেব 28। আমি একটু দ্রুততার সাথে করি, যেহেতু আগেও আমরা এই একই জাতীয় অঙ্কটা করে ফেলছি। তোমরা আমার সঙ্গে খাতায় করো, তা না হলে বুঝতে পারবো না। আর এর ভিডিওটা আমি লাস্টে দিয়ে দেবো, ভিডিওটা দেখলেও বুঝতে পারবা বা একাধিকবার তোমরা দেখার সুযোগ পাবে। প্রথমে লিখবো টেবিল ফর ক্যালকুলেশন অফ মোড। এই মোডকে আমরা সাধারণত এম ও দিয়ে প্রকাশ করব, ঠিক আছে? যেমন এক্স বার দিয়ে আমরা কি প্রকাশ করি? মিন প্রকাশ করি কি দিয়ে? এক্স বার দিয়ে, তাই না? মিডিয়ানকে আমরা কি দিয়ে প্রকাশ করেছিলাম? এম ই দিয়ে। আর মোডকে আমরা এম ও দিয়ে প্রকাশ করব, ঠিক আছে? এবার আমরা একটা সলভ করে ফেলি। দেখো এখানে কয়টা শ্রেণী আছে? 1 2 3 4 5টা, তাই তো? জি স্যার। প্রথমে আমরা এখানে লিখি ক্লাস, আর নিচে দেওয়া আছে কি? ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সিকে আমরা একটু এফ দিয়ে প্রকাশ করে ফেললাম। প্রথম শ্রেণীটা কি আছে? 0 থেকে 50। দ্বিতীয় শ্রেণীটা আছে কি? 50 থেকে 150। তৃতীয় শ্রেণীটা আছে 150 থেকে 250। 250 থেকে 300। 300 থেকে 500। এখানে কিন্তু আমরা সি সমান সমান কিছু লিখতে পারছি না, কারণ দেখো এখানে ক্লাস ইন্টারভেলটা এক এক শ্রেণীতে এক এক ধরনের। প্রথমটা আছে দেখো 50, দ্বিতীয়টা 100, তৃতীয়টাতে আছে 150 ব্যবধান, চতুর্থটাতে কিন্তু 50 ব্যবধান, আর
এটাতে আছে 200 ব্যবধান। যখন ক্লাস ইন্টারভ্যাল গুলো সবগুলোর ক্লাস একই সমান থাকবে না, তখন আমরা এখানে সি সমান সমান লিখবো না, ঠিক আছে? আমরা লিখি এখানে 18, 30, 50, 56 আর হলো 16। এই ফ্রিকোয়েন্সি গুলো যোগ করলে আমরা এটাকে এন দিয়ে প্রকাশ করব, ঠিক আছে? এখন স্যার 18 প্লাস 170 আছে স্যার, 170। 170, ঠিক আছে তো? জি স্যার। যে আমাদের এখানে বাকি আছে কেউ আসতে? না দেখো তো স্যার, একটু। হ্যাঁ, শারমিন, রায়হান, রাবিনা, মিম, ইমাম, মারুফ, হ্যাঁ ঠিক আছে, সবাই আসছে তাই তো? ওকে। মারিয়া নাই, মারিয়া নাই। না, মারিয়া আছে তো। মারিয়া আছে না? আছে। আচ্ছা, প্রচুরক নির্ণয় করার ক্ষেত্রে আমরা এখানে দেখব সবচেয়ে বেশি সংখ্যক লোক কোন শ্রেণীতে আছে। কোন শ্রেণীতে আছে? এই 50 অর্থাৎ 56 যেটা আছে, তাই না? 56 জি না, স্যার। সবচেয়ে হাইস্ট ফ্রিকোয়েন্সি কোনটা? এখানে 56। আমরা যখন হুম। মিডিয়ান বের করছিলাম তখন কিন্তু একটা সূত্র দিয়ে বের করছিলাম যে কোন শ্রেণীর মধ্যে মিডিয়ানটা আছে। বাট মোট যখন বের করবো বা প্রচুরক যখন নির্ণয় করবো তখন দেখবো যে এখানে সবচেয়ে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কোনটা আছে। এখানে আছে কোনটা? 56, তাই না? তাহলে 56টা যে শ্রেণীতে আছে ধরে নেব ওই শ্রেণীতেই আমাদের প্রচুরকটা আছে। তো আমরা এখানে লিখবো here the highest আচ্ছা, here the highest frequency is কত? 56, তাই না? which lies between the class কত? 250 থেকে 300, তাই না? তো আমরা এখানে লিখবো 250 থেকে 300। তাহলে আমরা কি ধরে নিলাম? যেহেতু এখানে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি হলো 56, সুতরাং আমাদের প্রচুরকটা আছে কোথায়? 250 থেকে 300-র মধ্যে। আমাদের এখানে সূত্র দিয়ে আর বের করার দরকার নেই। আমরা এখানে দেখবো জাস্ট আমাদের হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কোনটা আছে, এই ফ্রিকোয়েন্সিটা যে ক্লাসের মধ্যে আছে ধরে নেব প্রচুরকটাও ঠিক সেই ক্লাসের মধ্যেই আছে। এবার আমরা লিখবো সূত্রটা, জাস্ট উই নো মোড। এই মোডকে আমরা এম ও দিয়ে প্রকাশ করব। এম ও ইকুয়াল টু এল অন প্লাস ডেল অন ডিভাইডেড ডেল অন প্লাস ডেল টু ইন্টু এল টু মাইনাস এল অন। এই হলো সূত্র। সূত্রটা তো আমাদের মুখস্থ রাখতেই হবে। এবার আমরা এই মানগুলো বের করে নেব। প্রথমে কি? এল অন ইকুয়াল টু কি? এল অন হবে হচ্ছে যে শ্রেণীর মধ্যে আমাদের প্রচুরকটা আছে সেই শ্রেণীর নিম্ন সীমাটা হবে আমাদের এল অন এর মান। সেটা কত আছে? 250। এল টু মানে যে শ্রেণীর মধ্যে আমাদের প্রচুরকটা আছে সেই শ্রেণীর উচ্চ সীমা হবে আমাদের এল টুর মান। কত হবে সেটা এখানে? 300। ডেল অন ডেল অন এর মান কত হবে? কে বলতে পারো বলো তো? 6 হবে স্যার, 6। 5। কিভাবে? ছয়। কেন ছয়। 6 হবে? কেন কেন 6 হবে বলো তো? স্যার 56 56 থেকে থেকে 50 বিয়োগ 50 যাইবে। মাইনাস দিলে 6 থাকে। হ্যাঁ, গুড। তার মানে এখানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি থেকে উপরেরটা বিয়োগ করলে আমরা ডেল অন এর মানটা পাবো। পেলাম কত এখানে? 6। ডেল টু ডেল টুর মানটা কত পাবো? হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি থেকে কি হবে নিচের স্যার? ফ্রিকোয়েন্সিটা বিয়োগ। 56 মাইনাস হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কত আছে? 56 মাইনাস হচ্ছে 16। 16 40 হবে স্যার, 40। তার মানে 56 40। 56 মাইনাস 16
ইকুয়াল টু 40। আমরা এবার পেয়ে গেলাম, তাই না? মানগুলো বসিয়ে নিই। L1 এর মান হচ্ছে 250 প্লাস এখানে L1 এর মান হলো 6 ডিভাইডেড L1 এর মান হলো 6 প্লাস L2 এর মান হলো 40 কিন্তু L2 এর মান হলো 300 মাইনাস 250। ঠিক আছে তো? আমরা এবার যদি এটাকে ক্যালকুলেশন করি, দেখো জি স্যার 250 প্লাস এখানে প্রথমে 300 থেকে আমরা 250 বিয়োগ করব। ব্র্যাকেটের ভিতরের কাজটা আগে করে নেব। 300 মাইনাস 250 ইকুয়াল টু যেটা আসলো এটার সঙ্গে গুণ করব আমরা 6, যা হবে তাকে আমরা 46 দিয়ে ভাগ করব। কত হবে? 6.52। 6.52 আচ্ছা, তাহলে এখানে হবে 256.52। দেখো এই যে অ্যান্সারটা আসলো, এই অ্যান্সারটা কিন্তু আমাদের এই যে ক্লাসটা না, ক্লাসের মধ্যে থাকতে হবে, অর্থাৎ 250 থেকে 300-র মধ্যে থাকতে হবে কিন্তু এই অ্যান্সারটা। তো আমাদের 256 হলো। অ্যান্সারটা নিশ্চয়ই ঠিক আছে, তাই না? প্রথমে বলো, একই অঙ্ক ছিল, সকলে বুঝতে পারছো? কোনো প্রশ্ন থাকলে করতে পারো। শারমিন, তুমি পরে আসছিলা? জি স্যার। পরে আসছিলা? স্যার বুঝছি। বুঝতে পারছো? ওকে। জি স্যার। কারোর কোনো কোশ্চেন আছে কিনা অঙ্কটা নিয়ে? নেই। এখানে একটা সমস্যা আছে। ইমাম, কোনো সমস্যা আছে কিনা? স্যার বলেন। না কোনো স্যার, এটা সমস্যা কোনো আছে কিনা? সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। না স্যার। মারুফের সমস্যা নাই তো? না স্যার, একটা সমস্যা নাই। কিন্তু একটা সমস্যা আমার আছে, ঠিক আছে? সেটা হলো, দেখো হায়েস্ট ফ্রিকোয়েন্সিটা তো এখানে ছিল, বিধায় আমরা কিন্তু ডেল অন এর মানটা হায়েস্টটা থেকে কিন্তু উপরেরটা বিয়োগ করে দিছিলাম, তাই তো? ডেল টুর মানটা কিন্তু হায়েস্টটা থেকে নিচেরটা বিয়োগ করছি, যে কারণে আমরা কিন্তু ডেল অন আর ডেল টুর মানটা পেয়ে গেলাম, তাই তো? কিন্তু সমস্যা হলো এই 56টা যদি একেবারে উপরে থাকতো তাহলে কি ঘটনাটা ঘটতো বলো তো? স্যার এই 56 দিয়ে শূন্য বিয়োগ দিতাম। আচ্ছা, স্যার তাহলে যদি তো শুধু নিচে থাকতো? 50-60 হইতো, আর কিছু হইতো না বিয়ে করে। তাইলেও শূন্য বিয়োগ দিতাম স্যার। কেন, স্যার শূন্য কি আমার এখানে একটা আছে? কোশ্চেন আছে স্যার। হ্যাঁ ইমাম বলো। স্যার বলো ইমাম। এখানে যদি ধরেন এখানে 56 হচ্ছে সবথেকে বড়, 56 আচ্ছা, যদি 2 বেড থাকে তখন কি করতাম স্যার? রাইট, এটাও তো একটা সমস্যা, তাই না? এটাও সমস্যা। যদি 56 এই 30-এর এখানে যদি আবার একটা 56 থাকতো তাহলে আমরা কোন 56টা নিয়ে করতাম? এটা একটা বড় সমস্যা, তাই না? আবার জি স্যার। এই 56টা যদি এই 16-র স্থানে থাকতো, অর্থাৎ একেবারে এই নিচে থাকতো, তাহলেও কিন্তু আমরা ডেল টুর মানটা বের করতে পারতাম না। তার মানে আমাদের সামনে কিন্তু এখন 3টা সমস্যা চলে আসছে। একটা হলো, যদি হাইয়েস্ট ফ্রিকোয়েন্সিটা একাধিকবার থাকে, বা হাইয়েস্ট ফ্রিকোয়েন্সিটা যদি একেবারে উপরে থাকে, বা হাইয়েস্ট ফ্রিকোয়েন্সিটা যদি একেবারে নিচে থাকে, এই 3টা সমস্যা যদি আমাদের সামনে আসে, তাহলে আমরা আর এই সূত্রটা দিয়ে অঙ্কটা করতে পারবো না। কারণ সেটাকে তখন বলা হবে একটা অস্বাভাবিক ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে? এই অস্বাভাবিক ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন যদি আমাদের সামনে আসে, তখন আমাদের একটু ভিন্নভাবে অঙ্কগুলো করতে হবে। আমরা যদি 28 নাম্বার তো 29 নাম্বারে চলে যাই, তাহলে এই জাতীয় সমস্যা আমাদের সামনে আসবে। স্ক্রিনটা শেয়ার করলাম আমি, তাইলে তোমাদের জন্য সুবিধা হবে। দেখো 29 নাম্বারটা দেখো। নতুন কেউ আসলো? ওইটা কি বললেন যে যদি 56 ওই একদম 18 ওই জায়গায় থাকে তাহলে কি করব? আচ্ছা, সেটাই বলছি, যদি এখানে 3টা সমস্যা আমাদের সামনে আসতে পারে, বুঝছো? যদি হাইয়েস্ট ফ্রিকোয়েন্সিটা একেবারে উপরে থাকে,
মানে সর্ব উপরে থাকে, তাহলে আমরা ডেল অন এর মানটা বের করতে পারি না, কারণ ওর উপরে কোনো সংখ্যা নেই, আমরা কার থেকে বাদ দেবো, তাই না? ঠিক একইভাবে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সিটা যদি একেবারে নিচে থাকে তাহলে কিন্তু আমরা ডেল টুর মানটা বের করতে পারবো না, তাই না? আবার যদি একাধিকবার থাকে হ্যাঁ তাহলে আমাদের আর এই সূত্র দিয়ে অঙ্ক করা যাবে না, তখন আমরা 3me - 2x বার এই সূত্র দিয়ে অঙ্ক করবো। এই হলো একটা ব্যতিক্রম নিয়ম, ঠিক আছে? তো দেখো এই 29 নম্বর অঙ্কটাই যদি আমরা যাই, এখানে বলছে দেখো ক্যালকুলেট মোড ফ্রম দ্য ফলোইং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আমি কিন্তু একটা স্ক্রিন শেয়ার করেছি, তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, এখানে 29 নম্বর অঙ্কটার দিকে তাকাও, এখানে বলছে ক্লাস ইন্টারভেল আর নিচে হচ্ছে ফ্রিকোয়েন্সি। কিন্তু এই ফ্রিকোয়েন্সিটা কেমন আছে দেখো, একেবারে সবচেয়ে বড় বা হাইস্ট ফ্রিকোয়েন্সিটা আছে কিন্তু একেবারে শেষে, তাই না? 28 হাইস্ট ফ্রিকোয়েন্সি, জি স্যার। এই 28টা কিন্তু একেবারে শেষে আছে দেখো এখানে। তার মানে কি, আমরা যদি এই অঙ্কটা এই সূত্রে করতে চাই তাহলে আমরা ডেল টুর মানটা বের করতে পারি না, কারণ ওর নিচে আর কোনো ফ্রিকোয়েন্সি নেই। ঠিক একইভাবে যদি আমরা বি নাম্বার অঙ্কটার দিকে তাকাই, এখানে দেখো হাইস্ট ফ্রিকোয়েন্সিটা আছে কত, 30, এটা মাঝখানে আছে 2 বার। তো আমরা কোন হাইস্ট ফ্রিকোয়েন্সিটা নিয়ে করব, এটা একটা সমস্যা। আর যদি একেবারে সি নাম্বারের দিকে তাকাই, দেখো একেবারে 30 হচ্ছে হাইস্ট ফ্রিকোয়েন্সি, যেটা একেবারে শুরুতে আছে, তাই না? তাহলে এখানে 3টা সমস্যা আমাদের সামনে আসতে পারে। একটু লিখে নাও, অস্বাভাবিক ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, আমি স্ক্রিনটা ক্লোজ করে দিলাম, লিখে নাও অস্বাভাবিক ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এর ক্ষেত্রে মোড নির্ণয় করতে হয় নিম্নের সূত্র দিয়ে। নিম্নের সূত্রানুসারে, সেটা কি? মোড MO ইকুয়াল টু 3me - 2x বার। এই দুইটা সূত্র দিয়েই মূলত আমাদের মোডের সম্পূর্ণ অঙ্কগুলো করতে হবে। যদি স্বাভাবিক ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থাকে, অর্থাৎ মাঝখানে একটা হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি থাকে, তাহলে তো আমরা এই সূত্র দিয়েই করব। কিন্তু যদি অস্বাভাবিক ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আসে, অস্বাভাবিক ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের 3টা বৈশিষ্ট্য, সেটা কি? যদি হাইয়েস্ট ফ্রিকোয়েন্সিটা একাধিকবার থাকে, অথবা হাইয়েস্ট ফ্রিকোয়েন্সিটা সর্ব উপরে থাকে, অথবা হাইয়েস্ট ফ্রিকোয়েন্সিটা সর্বনিচে অবস্থান করে, তাহলেই কেবল সেটাকে আমরা বলবো কি, অস্বাভাবিক ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আর এরকম অস্বাভাবিক ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আসলে আমরা এই সূত্রটা দিয়েই মূলত অঙ্কটা করব, সেটা হলো 3me - 2x বার। ঠিক আছে সবাই? 3me 3me - 2x বার। স্যার এটা জি, স্যার। অস্বাভাবিক যদি না হয় তাইলে এই সূত্র দিয়ে করা যাবে না? না না না, খবরদার এটা করা যাবে না কিন্তু। ভালো একটা কোশ্চেন করছো। যদি অস্বাভাবিক ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন না হয় তাহলে কিন্তু এই সূত্র দিয়ে কোনো অবস্থাতেই করা যাবে না, এটাই নিয়ম। এই সূত্রটা শুধুমাত্র তখনই ব্যবহার করতে হবে যখন তুমি এই সূত্রটা ইচ্ছা করলেও ব্যবহার করতে পারবা না। অর্থাৎ হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি যদি উপরে থাকে, তুমি ইচ্ছে করলেও কিন্তু এই সূত্র দিয়ে করতে পারো না, কারণ ডেল অন এর মানটা তুমি বের করতে পারো না। ঠিক আছে তো? জি স্যার। যে কারণে যখনই আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো না, তখনই এই সূত্রটা, অর্থাৎ এটা শুধুমাত্র আমরা বিপদের সময় ব্যবহার করতে পারবো, যখন আমরা ওইটা ব্যবহার করতে পারবো না তখনই। ঠিক আছে? আচ্ছা, আমাদের জি, স্যার। সময় মনে হয় এখনো আছে। যদি আমাদের এই গুগল মিটের একটা বিষয় আছে, 1 ঘন্টা পর পর কেটে যায়, হ্যাঁ? তো যদি কেটে যায় 1 ঘন্টা পরে, আমি আবার একটা লিংক তোমাদের ওই হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, ওই লিংকে ক্লিক করে আবার সবাই জয়েন করে নেব। ঠিক আছে? ঠিক আছে আচ্ছা, স্যার। তাহলে আমি 29 নাম্বারটা করি।
যদি 1 ঘন্টা পর কেটে যায় তাহলে আবার পুনরায় আমি একটা লিঙ্ক দেবো, সেই লিঙ্কে ক্লিক করে ঢুকে যাবো, জয়েন হয়ে যাবে। হ্যাঁ, সাথে সাথে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো লিঙ্কটা। তাহলে আমরা স্যার 27 একটা কোশ্চেন আছে স্যার। অবশ্যই অবশ্যই বলো। স্যার এই যে 3 ধরনের সমস্যার কথা বলছেন স্যার, এই 3 ধরনের সমস্যা কি একটা অঙ্কের ভিতরে হতে পারে না? ধরেন 3 ধরনের সমস্যা এক অঙ্কের ভিতরে আছে। কোনো সমস্যা নেই, এক অঙ্কের ভিতরে থাকতেও পারে। হাইস্ট ফ্রিকোয়েন্সিটা দেখা গেল একেবারে উপরে থাকলো এবং নিচে 2 বার থাকলো, তো সেক্ষেত্রে জি কিন্তু স্যার, তুমি এরকম 3 থাকলে ধরনের সমস্যাই খুঁজে পেলে, তাতে সমস্যা নাই। ও এক অঙ্কে যতবারই থাকুক না কেন আমরা এই সূত্র দিয়ে খুব সহজে করতে পারবো। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। এবার একটা কথা বলি, এখন আমি যে অঙ্কটা করব মোট বের করতেছি, তাই না? ভালো করে খেয়াল করো, এখন আমরা যে অঙ্কটা করব এই অঙ্কটাই কিন্তু মূলত পরীক্ষায় আসে। এই অঙ্কটা তোমরা বাসায় করে একেবারে মুখস্থ করে ফেলবা। এবং যারা এতদিন ক্লাসগুলোতে একটু ফাঁকি ঝুঁকি দিয়ে আসছো, রাবিনা মনে হয় প্রথম কয়েকটা ক্লাস করো না এই অধ্যায়ের, তাই না? জি যারা স্যার। আগের ক্লাসগুলো করে নাই তাদের জন্য এই অঙ্কটা হবে একটা টার্নিং পয়েন্ট। মানে আগের যত নিয়মের অঙ্ক করছি সব নিয়ম কিন্তু এই অঙ্কটার মধ্যেই আছে। তো একটা অঙ্ক 4 থেকে 5 বার বাসায় করে একেবারে মুখস্থ মতো করে ফেলবা, দেখবা এই অধ্যায়টাই তোমার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? সো এই অঙ্কটা ওকে। খুব ইম্পর্টেন্ট। ওকে, খুব ভালো করে খেয়াল করো অঙ্কটা। আমরা প্রথমে লিখবো টেবিল ফর ক্যালকুলেশন অফ মোড। এখানে কিন্তু একটু ঘরগুলো অনেক বেশি হবে। আমার স্কেলটা রাখলাম কোথায়? আচ্ছা যাই হোক, আমি হাত দিয়েই করে দিলাম। কয়টা ঘর আছে? 3 আর 3 6টা, তাই না? আমরা মাঝখানে 6টা ঘর করে নেব। প্লাস মিড ভ্যালু ফ্রিকোয়েন্সি টি এফ ডি এফ। প্রথমে আমরা ক্লাস ইন্টারভ্যালটা লিখবো এখানে সি স্যার এল ঘর কয়টা হয়েছে? 1 2 3 4 5 6টা। 6টা। হ্যাঁ, ক্লাস ইন্টারভ্যাল এখানে আমরা লিখবো মিড ভ্যালু। মিড ভ্যালুকে আমরা একটা এক্স দিয়ে প্রকাশ করে নেব। এখানে লিখবো ফ্রিকোয়েন্সি, এফ দিয়ে প্রকাশ করব। আর এখানে আমরা লিখবো ডি ইকুয়াল টু এক্স মাইনাস এ ডিভাইডেড সি। এখানে আমরা লিখবো এফ ডি। হ্যাঁ, আর এটা হলো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এখানে সেফ। ক্লাস ইন্টারভ্যাল গুলো আমরা দেখে লিখি। প্রথমে আছে কি 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, স্যার 60 ক্লাসের থেকে পরে এটা কি লেখছেন? মিড ভ্যালু। না, ক্লাসের ঘরের নিচে ছোট্ট ও করে ক্লাস ক্লাস ইন্টারভ্যাল তুমি শুধু ক্লাস লিখতে পারো, সমস্যা নেই। ঠিক আছে, শুধু ক্লাস আর লিখতে স্যার পারো এই বা যে ক্লাস। ডি এর সূত্রের পরের ঘরটার নাম কি? এফ তারপর কি? এফ ডি। ও এফ এর পরেরটা না এটা না, এটা এফ ডি পরেরটাই। এর পরেরটা এটা এফ ডি। হ্যাঁ। এফ আর ডি, এফ ডি। এখানে এফ ডি আমি বুঝাই দেবো। এফ ডি আপাতত লিখে নাও। আর এটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সিএফ, কিউমুলেটিভ
ফ্রিকোয়েন্সি বা সিএফ। ঠিক আছে, মিড ভ্যালু কিভাবে পাবো? দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে আসবে 25, মানে এর আপার লিমিট আর লোয়ার লিমিট যোগ করে 2 দিয়ে ভাগ করব। 30 আর 20 যোগ করলে হয় 50, তাকে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 25, তাই না? এখানে হবে 35, এখানে হবে 45, এটা হলো 55, আর এটা হলো স্যার 65। এটা মিড ভ্যালু কেন বের করতেছি? মিড ভ্যালুটা কেন বের করছি? আচ্ছা, মিড ভ্যালুটা আমরা এই জন্য বের করবো 75। দেখো 3me মাইনাস 2x বার, এই x বার দিয়ে কি বোঝায়? মিড মিন ভ্যালু। বা গড়। একেবারে প্রথম দিন আমরা যেটা শিখেছিলাম, তাই না? ও স্যার গড় বুঝায়, গড়। হ্যাঁ, এই গড়টা বের করতে গেলে আমার কি লাগে? মিড ভ্যালু লাগে, এফ লাগে, ডি লাগে, আর এফ ডি লাগে। এই 5টা ঘর লাগে হচ্ছে গড় বের করতে গেলে। ঠিক আছে, আর এটা আছে কি? মিডিয়ান। তো মিডিয়ান বের করতে গেলে একটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাগে, আমরা এই আগের ক্লাসে যেটা শিখেছিলাম। ঠিক আছে, যে কারণে এই মিডিয়ান আর মিন দুটাই আমাদের বের করতে হবে এখানে। এজন্য মিনের জন্য 5টা ঘর, আর মানে আর এই হচ্ছে মিন। ঠিক আছে, আর মিডিয়ানের জন্য একটা ঘর। 5টা ঘর হলো গড়ের জন্য, আর মধ্যমার জন্য একটা ঘর। এমই দিয়ে কি বোঝায়? মিডিয়ান। তো মিডিয়ানের জন্য সিএফ বের করছি, আর এক্স বারের জন্য এখান থেকে 5টা ঘর করে নিচ্ছি। ঠিক আছে, তো এবার ফ্রিকোয়েন্সি গুলো আমরা দেখে লিখবো। প্রথমে আছে 7, 13, 20, 23, 25, 28। ঠিক আছে, এগুলো একটু যোগ করে ফেলি এবার আমরা। ডি এর মানটা কি? ডি 116 হয় যোগ করলে। এন ইকুয়াল টু 116। জি স্যার। কত? 116, ঠিক আছে তো? জি স্যার। আচ্ছা, এবার ডি এর মানটা আমরা কিভাবে বের করি মনে আছে? ডিস্টেন্স। এখানে আমরা যে কোনো একটা মানকে অ্যাজিউমড এভারেজ বা অনুমিত গড় ধরে নেব। আমি 55কে মনে মনে এ ধরে নিলাম। ঠিক আছে, ডি বের করার জন্য আমরা কি করব? এখানে এক্স মাইনাস এ ডিভাইডেড সি। তো এক্সটা হলো কি? এই মিড ভ্যালু গুলো সবই এক্স এর মান। এর মানটা হচ্ছে অ্যাজিউমড এভারেজ বা অনুমিত গড়। অনুমিত গড়টা কি? এর থেকে যে কোনো একটা গড় আমরা মনে মনে বের করে নেব বা ধরে নেব। হ্যাঁ, তো আমি মনে মনে 55 ধরে নিলাম, তুমি 45ও ধরতে পারো, কেউ 35ও ধরতে পারো, যে কোনো একটাকে মনে মনে এ ধরে নেব। তবে একটা মজার স্যার ব্যাপার হলো, মাছ বরাবর ধরা যায় না? হ্যাঁ হ্যাঁ, মাছ বরাবর ধরলে সেটা ভালো হয়, তবে তুমি যে কোনো একটা ধরতে পারো। তবে মজার ব্যাপার হলো, যে মানই ধরো না কেন, অ্যান্সারটা সবসময় একই আসবে। সর্বশেষ যে অ্যান্সারটা আসবে সেটি সবসময় একই আসবে। ঠিক আছে তো? তো আমি এখানে 55 ধরে নিলাম, যেটাকে আমরা এ ধরে নেব সেটা সমান লিখবো 0, -1, উপরের গুলো -2, -3, এইভাবে যতগুলো থাকবে মুখস্থ নিয়মে আমরা করে যাব। নিচের গুলো হলো +1, +2, +3, এইভাবে লিখতে লিখতে যাব যতগুলো থাকে। আর এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাও এই মানগুলো পাই। কিভাবে পাই দেখো, আমি যদি প্রথম ঘরের মানটা বের করতে চাই তাহলে এখানে মানটা বসাবো। এক্স এর মান কত হবে? 25। এর মানটা মনে মনে 55 ধরে নিলাম। কি হলো? 25 থেকে 55 বিয়োগ করব, করে তার থেকে সি এর মানটা বিয়োগ করব। এখানে সি সমান সমান কত আছে? 10। তো আমি একটু করে দেখাই তোমাদের। দেখো, এই 25 থেকে 25 মাইনাস 55 সমান সমান যেটা আসলো তাকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, -3 আসে। এখানে আমরা -3 লিখেছি। যদি এই ঘরের মানটা বের করতে চাই তাহলে 35 মাইনাস 55 ভাগ হলো 10, -2 আসে। এভাবে মূলত ক্যালকুলেশন কোশ্চেন করে আছে করে বের করার নিয়ম। হ্যাঁ বলো। স্যার, এখানে যদি ক্লাস ইন্টারভ্যাল অসমান থাকে তাহলে সির মান কিভাবে বের করবো? অসমান থাকলে আমরা ডির মানই বের করবো না, আমরা একবারে এফ ডি মানে এফ এক্স এর মান বের করে নেব। কেন, তোমাদের এটা দেখিয়েছিলাম। যদি অসমান থাকে আমরা ডির মান বের করবো না, একবারে এফ এক্স করেই অঙ্কটা করবো। তখন সূত্র করবো এফ এক্স বাই এন, সামেশন এফ এক্স বাই এন। ঠিক আছে, তুমি প্রথমের দিকে এই অধ্যায়ের একেবারে প্রথম দেখো 4 নাম্বার কি 5 নাম্বার এরকম অঙ্ক আছে, যখন ক্লাস ইন্টারভ্যালটা অসমান আছে। তুমি একটু দেখে নিও ওই অঙ্কটা আমরা কিভাবে করেছিলাম। ঠিক আছে, ঠিক আছে স্যার। এখানে সামেশন ডি ইকুয়াল টু থাকবে 0। সরি, এটা 0 না,
এটা অন্য মান আসবে, আমাদের এটা দরকার নাই। এবার আমরা এফ ডির মানটা বের করব। দেখো এখানে এফ আর ডির মানটা কি গুণের সম্পর্ক, তাই না? এফ এবং ডির মধ্যে কি সম্পর্ক? একটা গুণের সম্পর্ক। তো এই যে এফ আর এই ডি, এই দুইটা গুণ করলে আমরা এটা পাবো। যেমন 7 3 এর সাথে গুণ করলে 3 7 21 হয়ে যাবে এখানে, তাই না? 13 2 এর সাথে গুণ করলে 26 হয়ে যাবে। এখানে 20 এর সাথে -1 গুণ করলে কি হবে? -20। শূন্যের সাথে যাই গুণ করা হোক না কেন সেটা শূন্য হয়ে যাবে। 25 এর সাথে 1 গুণ করলে সেটা হয়ে যাবে 25। আর 2 এর সাথে 28 গুণ করলে 28 ইন্টু 2 কত হয়? 56, মানে 56। এটা যোগ করে ফেলো তো কত হয়? সামেশন এফ ডি ইকুয়াল টু কত হবে? 25 প্লাস 56 ইকুয়াল টু যেটা হবে এর থেকে আমরা মাইনাস করবো হচ্ছে 21 মাইনাস 26 মাইনাস 20 কত হয়? 14। তোমাদের কি এটা আসছে? জি স্যার। ওকে, এবার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গুলো কিভাবে করব? প্রথমে 7টা এখানে বসাবো। 7 এর সাথে এই ফ্রিকোয়েন্সি গুলো আমরা ক্রমান্বয়ে যোগ করবো, তাই না? তো 7 এর সাথে যদি আমরা 13 যোগ করি কত হয়? 20। এই 20 এর সাথে আবার 20 যোগ করলে কত হবে? 40। 40 এর সাথে 23 যোগ করবো, 4 5 6 63 হবে এখানে। 63 প্লাস কত? 25 কত হলো? 80। 88। 88 রাইট, 88। তার সাথে আবার 28 যোগ করবো, 28 16। equal to 116, 116। ঠিক আছে, এটাও 116। এই যে ছকটা এটা আমাদের প্রথমেই করে নিতে হবে। এবার আমাদের কাজ হবে কি? প্রথমে মিন বের করব, তারপরে মিডিয়ান বের করব, করে আমরা এই সূত্রে অঙ্কটা মানটা বসিয়ে দেব। তো প্রথমে আমরা মিনটা বের করি। এখানে লিখবো ক্যালকুলেশন অফ মিন। We know mean mean x bar equal to, মিনকে আমরা x বার দিয়ে প্রকাশ করি। এর সূত্রটা কি? a প্লাস সামেশন এফ ডি বাই এন ইন্টু সি। এর মানটা কত ছিল আমাদের? এই যে এর মানটা 55 প্লাস সামেশন এফ ডির মান হলো 14, এন এর মান হলো 116 আর সির মান হলো এখানে 10। কে বুঝতে পারো নাই বলো? এই অঙ্ক কিন্তু আগে আমরা করে আসছি, এই জন্য আমি একটু দ্রুততার সাথে করে যাচ্ছি। প্রথমে 14 ইন্টু 10 আর 116 কত হবে? 1.20। এর সাথে আমরা একবারে যোগ করে দেবো 55, কত হলো? 56.21। ঠিক আছে, 56.206, তাহলে 21 করে দিলাম। কারোর কি বুঝতে সমস্যা আছে মিডিয়ানের এই মিন বের করতে? না। না স্যার। ওকে, এবার আমরা লিখবো ক্যালকুলেশন অফ মিডিয়ান, তাই তো? তো মিডিয়ানের জন্য আমরা কি করি? আগে লোকেশন বের করে নেই না? প্রথমে লিখবো লোকেশন অফ মিডিয়ান ME equal to size of n/2 th observation সমান সাইজ অফ n এর মান কত ছিল এখানে? 116 ডিভাইডেড 2 th অবজারভেশন কত হলো? 116 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হয়? 58, তাই তো? which lies স্যার সাইজ অফ কি লেখছেন? size of n/2 th observation। আমি অবজারভেশনটা পুরোটাই লিখি নাই,
শুধু ও বি দিয়ে রাখছি, বিটুইন। কে বলতে পারো যে এটা কোন শ্রেণীর মধ্যে আছে 58টা? আমরা গত ক্লাসে এটা শিখছিলাম, স্যার মিডিয়ান বের করা। 50 থেকে 60। 50 থেকে 60। কেন 50 থেকে 60 হলো? স্যার এই যে 5 8 বের হয়েছে, এই জন্য এই যে বেশি সংখ্যা এটা থেকে একটু বড় হবে। রাইট, এখানে 58 বের হলো না? 58 থেকে বড়, জি, কিন্তু স্যার। কাছাকাছি সংখ্যা কত আছে? 63, তাই তো? 63 হ্যাঁ। এই 63টা কোন শ্রেণীর মধ্যে আছে? দেখো 50 থেকে 60। সুতরাং আমরা এখানে লিখতে পারি হু ইজ রাইট বিটুইন দ্য ক্লাস 50 টু 60। ওকে, এবার আমরা এখান থেকে একটু মিডিয়ানটা বের করে নেব। উই নো, আমি পাশে করে দিলাম, তোমরা নিচে করো। হ্যাঁ, উই নো মিডিয়ান এম ই সমান সমান আমাদের সূত্র কি ছিল? L1 প্লাস n/2 মাইনাস PCF বাই হচ্ছে FM ইন্টু L2 মাইনাস L1। মনে আছে এগুলা? তাহলে জি স্যার। L1 এর মান হলো 50 প্লাস n এর মান হলো 116/2 মাইনাস PCF এর মান কত হবে বলতে পারো? এই 63-র উপরের যে মানটা হবে এইটা হবে PCF, আর এর সোজা যে মানটা হবে ফ্রিকোয়েন্সি, এইটা হবে কি? FM। মনে আছে না ভুলে গেছো সব? PCF হবে 40, FM হলো 23, ইন্টু L2 এর মান হবে কত? 60 মাইনাস 50। এবার আমরা এটাকে ক্যালকুলেশন করব। 23 থাকবে নিচে, আর এখানে থাকবে হচ্ছে 58 মাইনাস 40 ইন্টু 10। তাহলে কত হলো দেখো তো? 58 মাইনাস 40 সমান সমান যেটা হলো, এর সাথে আমরা গুণ করতে পারি 10, সমান সমান যেটা হলো তাকে আমরা ভাগ করব 23 দিয়া, যেটা হবে তার সাথে আমরা 50 একবারে গুণ করে দিতে পারি। কত হলো? 57.83। 57.83। তা আমরা তাহলে দুইটা জিনিস পেয়ে গেলাম, একটা পেলাম হচ্ছে মি, আরেকটা কিন্তু মিডিয়ান পেয়ে গেলাম। এইবার আমরা মোডটা বের করতে পারবো। এইবার আমরা লিখবো উই নো মোড এম ও ইকুয়াল টু 3ME মাইনাস 2x বার। 3ME মানে কি? মিডিয়ান। এই মিডিয়ানের মান কত পেলাম? 57.83 মাইনাস 2x বারের মান কত পেয়েছিলাম? 56.21 ইকুয়াল টু, আমরা যদি একবারে এটা করে ফেলি তাহলে এখানে 3 57.83, তারপর হচ্ছে মাইনাস 2 ইন্টু হচ্ছে 56.21 ইকুয়াল টু কত হয়? 61.07। এটাই মূলত অ্যান্সার, এটাই হলো আমাদের মোড। অঙ্কটা অনেক বড়, একদিনে তোমাদের অনেক বেশি অঙ্ক করানো হয়ে গেছে, এই জন্য হয়তো সমস্যা হতেও পারে। কারোর কোনো সমস্যা আছে কিনা? না স্যার, না, সমস্যা স্যার। নাই। ওকে, স্যার হ্যাঁ বলো। কারোর কোনো প্রশ্ন আছে? না স্যার। বুঝতে না, পারছো স্যার। অঙ্কগুলো? আচ্ছা, এই অঙ্কটা খুব জি, স্যার। ভালোভাবে, আচ্ছা এই অঙ্কটা খুব ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে মোটামুটি আগের যত অঙ্ক আছে সবগুলো তোমার কভার হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আমি এই ভিডিওটা লিংক তোমাদের এই গ্রুপে মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ওই ভিডিওটা বারে বারে দেখে, যা কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে ঠিক করে নিতে পারবে, ঠিক আছে? জি তাহলে স্যার। আজকে এই জি, পর্যন্ত স্যার। থাকুক, অনেক রাত হয়ে গেছে। আর ক্লাস কেমন লাগলো রিভিউটা মোটামুটি হোয়াটসঅ্যাপে দিয়ে দিও, তাহলে আমরা নেক্সট আবার এই ক্লাসটা নেব। আর যদি তোমাদের ভালো না লাগে তাহলে আমরা সরাসরি ক্লাস নেব। সরাসরি ক্লাস তো আমরা আসবো আগামী দিন,
ঠিক আছে? আগামী দিন তোমাদের স্যার 9টায় এই ক্লাস যে আছে। তো ভালো হয়। আচ্ছা, তো আগামী দিন 9টায় ক্লাসে আসো, তারপরে তোমরা যদি চাও আরো ক্লাস এখানে এইভাবে নেওয়া যাবে, ঠিক আছে? জি স্যার। তো আজকে এই পর্যন্ত থাকুক, জি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। হ্যাঁ? আল্লাহ